আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে ক্লাসটা হবে তোমার ফাউন্ডেশন ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা টপিক বলতে পারো, তোমার মূলধন ব্যয় নিয়ে। সো আজকে ক্লাসে আমরা ফাইন্যান্স নিয়ে শিখতে যাচ্ছি। সো ফাইন্যান্সে এটা হয়তো আমার প্রথম ক্লাস তোমাদেরকে নিয়ে। সো ফাইন্যান্স আমি মনে করি তোমার ফাইন্যান্স হচ্ছে মজা, মানে মজার একটা চ্যাপ্টার, কাইন্ড অফ লাইক এটা মুখস্থ করার কিছু নাই এখানের মধ্যে। যতবার থিঙ্ক করতে পারবা, চিন্তা করতে পারবা, বুঝতে পারবা, এটা আরো 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 তোমার কাছে আনন্দদায়ক মনে হবে। ওকে, সো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো তোমার মূলধন ব্যয়। বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমার এটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ এই চ্যাপ্টারটা নট অনলি তোমার এসের ইম্পর্টেন্ট যারা পড়ছিল আগে, সো তোমরা যারা ইন্টারমিডিয়েটে আসছো তোমাদের এই অধ্যায়টা এখানে যেমন ইম্পর্টেন্ট, দেন এই অধ্যায়ে যে ইনসাইটগুলো তুমি শিখবা, এই ইনসাইটগুলো তোমাকে পুরো ইন্টারমিডিয়েট লাইফকে ইজি করে দিবে অন ফাইন্যান্স। ঠিক আছে? সো আবার তোমরা অনেকেই আসো, তারা কি করে যে বিভিন্ন কারিকুলাম থেকে আসছো, বিজ্ঞান থেকে এসেছো বা মানবিক থেকে এসেছো, তোমরা এসেই কনফিউজ হয়ে পড়ো, ভাই এখানে তো অনেক ম্যাথ, অনেক সূত্র, আমাকে বলেন যে আসলে কোন ম্যাথে কোন সূত্র হবে, কোন সূত্র কবে ইউজ করব, কবে ইউজ করবো না। সো এই টপিকগুলো তোমাদের কাছে বেশ কঠিন মনে হয়। ওকে, সো সব কিছু মাথায় নিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। দেখো, প্রথমে আমি বলি যে এই ক্লাসটার মধ্যে তুমি কি পাচ্ছ অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ক্লাসের স্ট্রাকচার আমি প্রতিটা ক্লাসেই বলি, সো ঠিক তেমনি কি বললাম যে এই ক্লাসে কি পাচ্ছ তোমরা, একটা বেসিক নলেজ পাচ্ছ। আচ্ছা, বেসিক নলেজ অ্যাকচুয়ালি কি, যে এই যে মূলধন ব্যয়, এই মূলধন ব্যয় কি আছে, এই মূলধন ব্যয় কি নেই, কোন কোন তথ্যগুলো তুমি জানলে এই অধ্যায় করা অনেক ইজি হয়ে যাবে। সো এক কথা বেসিক নলেজ, আমি সবসময় কি বলি যে বেসিক নলেজ, যে বেসিক থাকলে তুমি কখনো সিক হবে না। ওকে, বেসিক নলেজ থাকলে কি হবে না, সিক হবে না অন ফাইন্যান্স। ঠিক আছে? সো বেসিক নলেজ আমরা নিব, দেন আমরা ইন ডেপথ ডিসকাশন করবো। এখানে অনেক টার্ম আছে, অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো ইন জেনারেল সেন্সে পড়লে আমরা বুঝতে পারি না। সো ওরকম টার্মগুলো আমরা শিখবো, একটা ইন ডেপথ আমরা ডিসকাশন করবো। ঠিক আছে? তারপর আমরা ম্যাথ টাইপ দেখবো। তো এখানে কেমন কেমন টাইপসের ম্যাথ এখানে আসতে পারে। ফাইন্যান্সের কথা বলতেছি, ফাইন্যান্সের বেশিরভাগই ম্যাথ হয়। হ্যাঁ, মানে ফাইন্যান্স বিষয়টাই ম্যাথ নিয়ে ইন জেনারেল সেন্সে। হ্যাঁ, সো এই অধ্যায়ে কেমন কেমন টাইপসের ম্যাথ আসতে পারে, পরীক্ষায় কোনগুলো ম্যাথ আসছে, কোন টাইপসের ম্যাথ তোমার ইম্পর্টেন্ট, কোনগুলো আসবে না। সো একটা ম্যাথ টাইপ আমরা দেখবো। ওকে, দেন আমরা শর্টকাট, যেহেতু ম্যাথ বলছি আর যেখানেই ম্যাথ সেখানে শর্টকাট কিনে থাকবে, শর্টকাট আমরা দেখবো। আর ফাইনালি যে ম্যাথ টাইপ তোমাদেরকে আমি বলছি ওগুলো আমরা প্র্যাকটিস করবো, অ্যান্ড ওভারঅলি প্র্যাকটিস করার পরে দেন আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করি। কি হবে, আমরা এখানে তোমার প্র্যাকটিস প্লাস এমসিকিউ, আমরা তোমাদের এখানে এমসিকিউ সলভ করাবো। ওকে, কি করবো, এমসিকিউ। কারণ একটা তোমাদের ইন্টারভিউটা আছে, কারণ লাইক সৃজনশীল 70 নাম্বার, 30টা আমরা এমসিকিউ, তাই না? সো এমসিকিউ ইজ এ বিগ পার্ট, আর এই অধ্যায় থেকে তো এমসিকিউ আসে। ঠিক আছে? সো এমসিকিউ দেখবো, দেন আমরা সামারি করবো, অর্থাৎ একটা সামারি করবো, আমরা যা যা শিখলাম সবগুলো সামারি করবো আমরা। সো দিস ইজ এ ক্লাস স্ট্রাকচার, যেটা তুমি এই ক্লাসটা করে শিখতে যাচ্ছ। ওকে, সো প্রথমে আমরা দেখি যে মূলধন ব্যয় অ্যাকচুয়ালি কি। যে ভাই মূলধন ব্যয় কি বললাম, মূলধন ব্যয় দেখি আমি, মূলধন ব্যয়। ভাই মূলধন ব্যয়টা একটু আমাকে বলেন যে মূলধন ব্যয়টা অ্যাকচুয়ালি কি, মানে আসলে কি ধরনের ব্যয়? অনেক ধরনের ব্যয়ের নাম তো শুনলাম, কিন্তু এই মূলধন ব্যয়টা কোত্থেকে আসলো, মূলধনের আবার কি ধরনের ব্যয়? হ্যাঁ, অনেক অনেক তোমার কনফিউশন, কোয়েশ্চেন্স তোমাদের মধ্যে আছে, রাইট? সো আমরা এটা বলি, দেখো আমি সবসময় কি বলি যে চ্যাপ্টারের নামকে তুমি যখন ভেঙে ভেঙে পড়বা তুমি আনসার পেয়ে যাবা, মিনস কোয়েশ্চেনের মধ্যে আনসার আসছে। দেখো, যেই ব্যয়টা মূলধনের সাথে সম্পর্কিত, যেই ব্যয়টা মূলধনের সাথে সম্পর্কিত, ওই ব্যয়টাকে আমরা মূলধন ব্যয় বলতে পারি, মানে সিম্পলি বলতে পারি না। এখন দেখো ভাই, মূলধনের সাথে কি সম্পর্কিত বা মূলধনটাই বা কি, একটু বোঝান না। দেখো, মূলধন হলো, আমি যদি বলি হোয়াট ইজ মূলধন, মূলধন হলো তোমার একটা বিজনেস, আমরা যদি বিজনেস নিয়ে কাজ করতেছি এগুলো মেইনলি হয় তো বিজনেস রিলেটেড ম্যাথ, তাই না? ফাইন্যান্সে তুমি যা পড়তেছো, অ্যাকাউন্টিংয়ে যা পড়তেছো, ইন জেনারেল সেন্স এগুলো কার জন্য করি আমরা? একটা বিজনেস প্রতিষ্ঠান, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান জন্য করি, তাই না? সো মূলধনটা কার মূলধন? এটা আমার না, তোমার না, এটা হলো তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন, তাই না? সো ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন সংক্রান্ত ব্যয়টা, ওই কত ধরনের ব্যয় হতে পারে, কেমন ব্যয় হতে পারে, কি ব্যয় হতে পারে, কি ব্যয় হবে না, এই সব কিছু আমরা এই অধ্যায়ে শিখবো, রাইট? সো প্রথম কথা, মূলধনটা কি, মূলধন কি, প্রথম কোয়েশ্চেন কি, মূলধন কি? এটা তোমাদের অনেক কনফিউশন থাকে, ভাই মূলধনটা একটু বলেন। দেখো, একটা কোম্পানির ওনার বা একটা কোম্পানির মালিক পক্ষ
যেই যেই বিষয়গুলো নিয়ে লাইক কি কি যা যা নিয়ে কোথায় একটা কোম্পানির মালিক পক্ষ যা যা নিয়ে বিজনেস শুরু করছে ওই সব কিছু মূলধন, বা একটা কোম্পানি ওনার ও বিজনেসের মধ্যে যেই যেই ভ্যালুগুলো অ্যাড করতেছে ওই ভ্যালুগুলোকে বা ওই বিষয়গুলোকে মূলধন বলি। এখন অনেক ভাই বুঝলাম, এটা বোঝান তো। দেখো একটা বিজনেস, ধরো আমি একটা কোম্পানির ওনার, কি বললাম, আমি একটা কোম্পানির ওনার, ঠিক আছে, আমার একটা বিজনেস আছে। হ্যাঁ, ধরো আমি এই যে বোর্ড তুমি দেখতেছো, এই বোর্ডের বিজনেস আমি করি। হ্যাঁ, বিভিন্ন কোম্পানিকে আমি বোর্ড সাপ্লাই করি, সো একটা বোর্ডের বিজনেস আমার আছে, ঠিক আছে। সো আমি যেহেতু ওনার, সো আমি করলাম কি, এই বোর্ডের বিজনেস শুরু করার জন্য কি লাগবে? টাকা লাগবে না? টাকা ছাড়া করতে পারবো? পারবো না, কিন্তু টাকা লাগবে। সো আমি যখন বিজনেস শুরু করতেছি বা যে কোনো বিজনেস শুরু করতে গেলে কি লাগে? টাকা লাগে। এবং এই টাকাটা হয়তো টাকা লাগতে পারে, হয়তো আসবাবপত্র লাগতে পারে, হয়তো যন্ত্রপাতি লাগতে পারে, তাই না? হ্যাঁ, যা যা লাগে আমি করলাম কি, বিজনেস শুরু করার সময় যা যা লাগে তা আমি আমার টাকা দিয়ে নিয়ে আসলাম, আমার টাকা খরচ করে আমি এগুলো নিয়ে আসলাম। এই যে আমার টাকা খরচ করে আমি নিয়ে আসছি, মানে কি, কোথায় নিয়ে আসছি? ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসছি। বা বিজনেস শুরু করতে বা বিজনেস শুরু করার সময় আমি টাকা পয়সা, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলো সবগুলো নিয়ে শুরু করলাম। আর এগুলো কার? আমার। সো আমি যেই যে বিষয়গুলো নিয়ে শুরু করলাম ওইগুলা কি? ওগুলো হলো মূলধন। সো মূলধন মানে কি, যে মালিক পক্ষ বা কোম্পানির ওনার যেই যেই বিষয়গুলো নিয়ে বিজনেস শুরু করতেছে ওই ওই বিষয়গুলো আমরা কি বলতে পারি? বলতে পারি মূলধন বলতে পারি। কি বলতে পারি? মূলধন বলতে পারি। সো এই যেগুলো আনতেছি না, সো মূলধন একটা কি আছে? এগুলো একটা ব্যয় আছে, একটা এক্সপেন্স আছে। ভাই এক্সপেন্সটা কি, এটা বললেন তো। দেখো এক্সপেন্সটা বলি। সো আর আচ্ছা, এটা ক্লিয়ার করি যে যেগুলো নিয়ে আনতেছি ওই মূলধনগুলো যে ব্যয়টা আছে ওটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মূলধন ব্যয়। কি বলতে পারি? মূলধন ব্যয় বলতে পারি, ঠিক আছে। সো মূলধন ব্যয়ের বেসিক ডিসকাশন হলো এটাই, যে এটাই মূলধন ব্যয়। ওকে, বুঝতে পারলাম? না বুঝলে কোনো সমস্যা নেই, তোমরা কোয়েশ্চেন করো কমেন্টে, আমরা অবশ্যই জানাবো। বা তোমরা চাইলে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো যে ভাই আমি এটা বুঝলাম না, এই টপিক বুঝলাম না। ফাইন, আমরা আরও তোমাদেরকে ওটার সুন্দর ইনসাইট ডিটেলসে লিখে দিব। এক কথা তোমরা পে করতেছো এটার জন্য, রাইট না? সো পে করতেছে মিনস কি, আমাদের রেসপন্সিবিলিটি তোমাদেরকে একটা ভালো ভ্যালু দেওয়া একটা ক্লাসের মাধ্যমে, তাই না? সো never hesitate to contact us, never hesitate to post your questions, হ্যাঁ, in our group. ওকে, সো আমাদের কিন্তু অনেক গ্রুপ আছে, কাইন্ড অফ যেমন হেলথ স্ট্যান্ড বিজনেস এবং আর্টস কমিউনিটি যে গ্রুপ আছে, কম তুমি পোস্ট করবা। তুমি যদি বলো না ভাই আমি আইডেন্টিটিকে হাইড করে রাখবো, ওকে ফাইন, অ্যানিমাসলি পোস্ট করো। তুমি কোনো কোয়েশ্চেনে জানাও, আমরা ডেফিনেটলি একটা আনসার দিয়ে দিব। ওকে, এবং গুছিয়ে দিব আরও। ওকে ফাইন। সো এরপর আমরা দেখি তোমার, দেখো এবার দেখো যে মূলধন ব্যয়, এটা আমরা একটা পড়ি, এটা দেখো, এটা পড়ি। তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু। একটা স্টোরি আমরা জানি, একটা স্টোরি পড়ি, স্টোরি বইটা আইডিয়া আমরা ট্রাই করি, তাই না? তিন বন্ধু, রহিমের ফ্রিজ কেনা, করিমের সেলাই মেশিন কিনা, শঙ্করের হুইল চেয়ার ও চুল কাটার মেশিন কিনা বিনোদন নেওয়ার পর, ঠিক আছে, মানে তার তিন বন্ধু বিজনেস করবে। কি করবে? বিজনেস করবে। রহিম কিনবে ফ্রিজ, করিম সেলাই মেশিন এবং শঙ্কর হুইল চেয়ার ও চুল কাটার মেশিন কেনার বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পর এসব বিনিয়োগে অর্থায়ন করতে হয়। তো আচ্ছা, আমরা প্রিভিয়াস চ্যাপ্টার বলতে এটা আগের চ্যাপ্টারের সঙ্গে মিলানো, আগের ক্লাসের সঙ্গে মিলানো, আমি এটা বলি, একটু দেখি। দেখো আচ্ছা, এটা আগে একটা সম্পর্ক হতো, আমি তো আরেক ক্লাস করিনি, আমি আরেকটা আমার মতো করে তোমাকে শেখাই। ওয়েট, এটা আমার মতো করে শেখাই। সো ওয়েট, স্টোরি দিই। ওকে, আমি একটা স্টোরি শেয়ার করি, একটা স্টোরি টেলিং করি, এসব বাদ। আর একটু টাইমের জন্য সরি, একটা স্টোরি টেলিং তোমার এখন করি, ঠিক আছে? সাপোজ আমি একটা বিজনেস শুরু করতেছি। কি করতেছি? বিজনেস শুরু করতেছি, রাইট? সো বিজনেস শুরু করতে গেলে আমার কী লাগবে? আমার লাগবে, ধর আমার টাকা নেই, কি নেই? টাকা নেই। সো বা এটা বলি, ধর আমার বিজনেস শুরু করতেছি, একটা বিজনেস স্টার্ট করছি। কি করছি? একটা বিজনেস স্টার্ট করছি। ওকে, সো এই বিজনেস শুরু করতে গেলে আমার টাকা লাগবে। কয় টাকা লাগবে? আমার লাগবে তোমার কত টাকা? আমার লাগবে তোমার 1 লক্ষ টাকা। কয় টাকা? 1 লক্ষ টাকা। ওকে, 1 লক্ষ টাকা আমার লাগবে। এখন দেখা গেল তোমার যে আমার কাছে আছে 30,000 টাকা। কয় টাকা? 30,000 টাকা। বাট 1 লক্ষ টাকা আমি পেলাম কত টাকা? 30,000 টাকা, যেটা আমার কাছে আছে নগদ টাকা।
নগদ টাকা আছে। ওকে, আরো 70,000 টাকা কম আছে না? আমি করলাম কি যে এই 70,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলাম। কি নিলাম? ব্যাংক থেকে ঋণ নিলাম। 70,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলাম, তাই না? তাহলে আমার 1 লক্ষ টাকা হলো না? হলো। আচ্ছা, এই যে 70,000 টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, কি করলাম? ব্যাংক ঋণ। এই 70,000 টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিলাম। আমাকে বলো যে এই ব্যাংক আমাকে এমএমএ ঋণ দিবে? বলেন না, আমি বললাম যে ভাই টাকা লাগবে, নাও টাকা নিয়ে যাও, এমন কিছু না। বলো যে ভাই ঠিক আছে, তোমাকে আমি 70,000 টাকা দিব, বাট তোমাকে আমাকে একটা 10% ইন্টারেস্ট দেওয়া লাগবে। কি লাগবে? এই 70,000 টাকা দিব, বাট আমাকে 10% ইন্টারেস্ট দেওয়া লাগবে। মানে আমাকে 10% সুদ দেওয়া লাগবে, 10% সুদ দেওয়া লাগবে, হ্যাঁ, বা ইন্টারেস্ট দেওয়া লাগবে। তাইলেই তুমি এই 70,000 টাকা নিতে পারো, রাইট? মানে আমার এই যে 10%, এটা কে দিছে? ব্যাংক দিছে। এটা কার ইনকাম? ব্যাংকের ইনকাম। নিছি কে? আমি নিছি। কার খরচ? এক্সপেন্স কার? আমার এক্সপেন্স। মানে এই 10% তোমার 10% এই টাকা আসছে, 10% ব্যাংকের জন্য ইনকাম, আর আমার জন্য এক্সপেন্স। আর আমি করতেছি কার কার কাজ? আমার কাজ, মানে আমার বিজনেসের কাজ করতেছি। সো আমার মানে কি? আমার বিজনেসের জন্য কি? এক্সপেন্স। সো এই 10% আমার জন্য এক্সপেন্স। এই যে 10% কেন এক্সপেন্স? কারণ এই 10%টা 70,000 দিব প্লাস 70,000 পরে আরো 10% ইন্টারেস্ট আমার পে করতে হবে। সো যেটা আমার মানে কি? আমার বিজনেসে পে করতে হবে, তাই না? সো বিজনেসের কাকে পে করতে হবে? ব্যাংককে পে করতে হবে, রাইট? সো পে করতেছি না, আর পে করা মানে কি? এক্সপেন্স। আচ্ছা, পে করা মানে কি? এক্সপেন্স। আর পে করতেছি কেন? পে করতেছি কারণ আমি ঋণ আনছি। কি আনছি? ঋণ আনছি, তাই না? সো ঋণ আনার কারণে আমার যে 10% আমি এক্সপেন্স হচ্ছে, যে ব্যয়টা আমার হচ্ছে, এই 10% হলো তোমার মূলধন ব্যয়। কেন? তুমি যে ব্যবসা শুরু করতে গেলে তো 1 লক্ষ টাকা প্রয়োজন। মূলধন তোমার 1 লক্ষ টাকা, যেখানে এর মধ্যে তুমি 70,000 টাকা ঋণ নিছো। সো ঋণ নিছো 10%। সো তুমি যে মূলধন আনতে গিয়ে 70,000 টাকা ঋণ নিছো, এই ঋণ নিতে গিয়ে তুমি যে 10% কি করতেছো? যত টাকা আসে আর কি, 10% তুমি পে করতেছো। এই পে করতেছো, ওটা তুমি এক্সপেন্স। কার এক্সপেন্স? মানে কে পে করতেছে? তোমার আমার বিজনেস পে করতেছে, রাইট? তাই না? সো বিজনেস যেটা পে করতেছে, ওটা বিজনেস এক্সপেন্স। কেন এক্সপেন্স? এই মূলধন সংগ্রহ করতে গিয়ে এক্সপেন্স। সো এই যে ঋণ নেওয়ার কারণে, ব্যাংক ঋণ নেওয়ার কারণে যে 10% আমি আমার এক্সপেন্স হচ্ছে, এই 10% হলো তোমার মূলধন ব্যয়। মানে এই মূলধন আনতে গিয়ে যে ব্যয়টা হচ্ছে, মূলধন আনতে গিয়ে যে ব্যয়টা হচ্ছে, ওই ব্যয়টাকে আমরা কি বলতে পারি? মূলধন ব্যয় বলতে পারি। বুঝলা? ফাইন। সো এটাই হইলো মূলধন ব্যয়। যে তুমি যখন মূলধন সংগ্রহ করতে যাচ্ছ, ওই সংগ্রহ করতে গিয়ে তোমার ওই স্পেসিফিক বিভিন্ন পয়েন্টে বা ঋণ আনতে গিয়ে যে এক্সপেন্স হচ্ছে, বা এক কথা সংগ্রহ করতে গিয়ে তোমার যে ব্যয়টা হচ্ছে, বা বিজনেসের যে ব্যয়টা হচ্ছে, ওটা হলো যে ব্যয়টা হচ্ছে, স্পেসিফিক ব্যয়টাই হলো কি? মূলধন ব্যয়। ওকে, বুঝতে পারলা? কোডিং কিছু না, কিন্তু মেইনলি হলে একটু মনোযোগ সহকারে পড়বা, বুঝবা, লিখবা, হ্যাঁ, নোট ডাউন করবা, অনেক সহজ হয়ে যাবে। কোডিং কিছুই না। ওকে, সো এই জন্য ফাউন্ডেশন ক্লাসগুলো রাখা, যাতে তুমি বুঝতে পারো যে কি আসলে বিষয়গুলো, তাই না? তো মূলধন মানে কি বুঝছি আমরা? যে আমার মূলধন আনতে গিয়ে আমার যে এক্সপেন্সটা আমার হচ্ছে, ওই এক্সপেন্সটা হইলো আমার কি? আমার মূলধন ব্যয়। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলা মূলধন ব্যয় মানে কি। এটা বেসিক একটা নলেজ তোমরা পেলা, রাইট? প্র্যাকটিক্যালি পেলা। ওকে, সো এখন দেখো, আচ্ছা এখন বল ভাই, আচ্ছা মূলধন ব্যয়টা আমরা এই অধ্যায়ে কাজ কি? অধ্যায়ে আমরা মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। মানে আমার যে যত ধরনের মূলধন হতে পারে, আমার যত ধরনের আমি মূলধন নিতে পারি, মানে মূলধন হতে পারে, মানে এখন বল ভাই যত ধরনের মূলধন মানে কি? মানে আমি যে মূলধনটা সংগ্রহ করতেছি, 1 লক্ষ টাকা সংগ্রহ করলাম, আমি তো মাত্র ঋণ নিলাম। এমন হতে পারতো ঋণ নিলাম আমি আরো, বা আমি হতে পারে ব্যাংক থেকে ঋণ নিলাম। আমি এটা বলি, এটা এক্সপ্লেইন করি, আরেকটা এক্সপ্লেইন করি আমি, হ্যাঁ। এটা হইতে পারতো না যে আমি 1 লক্ষ টাকা কি করলাম, 1 লক্ষ টাকার মধ্যে আমি আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেই। ধরো আমি যদি বলি, আচ্ছা এটা কি হতে পারতো না যে 1 লক্ষ টাকা আমি ধরো নিতে পারতাম, যে লাইক ধার নিতে পারতাম, আমি ধার নিতে পারতাম, আমি ব্যাংক ঋণ নিতে পারতাম,
আমি ব্যাংক থেকে ঋণ নিতে পারতাম, হতাম না? ওকে, তারপর আমি এখানে আমার কিছু টাকা নিজের টাকা থাকতে পারতো। সো এখানে দেখো, তোর ধান নিলা 30,000 টাকা, কত টাকা ধান নিলা? তো 30,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নিলা 50,000 টাকা। এভাবে তুমি 1 লক্ষ টাকা তুমি কি করলা, তুমি নিলা। সো এটা ধার নিলা, তোমার কে এমন ধার দিবে? প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করলে কে এমন ধার দেয় না। বিজনেসের ক্ষেত্রে আমি তো আমার ব্যক্তির কাজ করতেছি না, এটা বিজনেসের কাজ করতেছি। তুমি কি মানে কোনো বড় বিজনেস ওরা কি কাউকে কি এমনি টাকা দেয়? নাও ভাই টাকা লাগছে নিয়ে নাও, এমন বলবে? কখনো বলবে না। এই বল ভাই ঠিক আছে ভাই টাকা দিছি, যাও এটার পর একটা ইন্টারেস্ট দাও। আমি বেনিফিট দাও। সো হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট ক্যান বি দ্য ইন্টারেস্ট, রাইট? সো ধার নিছি, সো ধার নেওয়ার কারণে এটা বেনিফিট দিচ্ছি। সো বেনিফিট দিছে আমাকে, আমি দিছি ওকে, ও নিছে আমি দিছি। কারণ তো ধার নিছি কে? আমি নিছি। দিছে কে? ও দিছে। আচ্ছা, ও যে আমাকে 30,000 টাকা দিল, এমনিও দিবে না। সো ওকে একটা বেনিফিট আমার দেওয়া লাগবে এক্সট্রা করে। ফর দিস রিজন ওকে আমি ধরো 10% দিলাম, 10% দিলাম, ইন্টারেস্ট দিলাম, যে ঠিক আছে এটা আপনি বেনিফিট নেন। আপনাকে আমি টাকা পে করার সময় 10% ইন্টারেস্ট বেশি দিব, 10% ইন্টারেস্ট দিব। ওকে ফাইন। সো ব্যাংক কখনো ফ্রিতে কারো টাকা দেয় না। এ ভাই আপনার 5% ইন্টারেস্ট দেন আমাকে। সো নিজ টাকা, এই যে 20,000 টাকা নিজের টাকা, যদিও এটা নিজের টাকা, বাট তুমি বলো এই 20,000 টাকা যদি তুমি নিজে ব্যবসায় ইনভেস্ট না করতা, এই 20,000 টাকা তুমি অন্য কোথাও ইনভেস্ট করতা, তাহলে তুমি 20,000 টাকায় তুমি এখানে করার কারণে অন্য কোথাও যে তুমি ইনভেস্ট করতে পারতেছো না, ওটা এক ধরনের সুযোগের ব্যয় না? সো এটাও এক ধরনের কি সুযোগের, মানে তোমার টাকাটা আর কি একটা ব্যয় আছে। ব্যয়টা কি? ব্যয়টা হলো সুযোগ ব্যয়। কি বলতে পারি আমরা? ব্যয়টা কি? ব্যয়টা হলো সুযোগ ব্যয়। মানে তোমার কাছে যে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা তুমি অন্য কোথাও ইনভেস্টমেন্ট করার যে অপরচুনিটি ছিল ওইটা না করে তুমি এই 20,000 টাকা তুমি তোমার ব্যবসায় ইনভেস্ট করতেছো। মানে তোমার ব্যবসায় ইনভেস্ট করার কারণে তুমি অন্য কোথাও আর ওই টাকাটা মানে এই মুহূর্তে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা হয়তো এই মুহূর্তে আমি আমার বিজনেসে দিতে পারবো বা অন্য কোথাও ইনভেস্ট করতে পারবো। সো এই মুহূর্তে 20,000 টাকা যে আমি আমার কাছে রাখার কারণে আমি অন্য কোথাও দিতে পারতেছি না, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড সুযোগ ব্যয়। মানে তোমার টাকাটার কি আছে? একটা ব্যয় আছে। কোন ধরনের ব্যয় আছে? সুযোগ ব্যয় আছে। আর ব্যাংকের যে ব্যয়টা আছে এটা হলো কি 5% ইন্টারেস্ট রেট। ওকে, এখন ভাই আপনি তো প্রত্যেক টাকা কি করলেন যে 10% করলেন, 5% করলেন, সুযোগ ব্যয় এটা কত পার্সেন্ট? এটা মানে সুযোগ ব্যয় হলো ধরো তুমি এই 20,000 টাকা তোমার বিজনেসে ইনভেস্ট না করে এই 20,000 টাকা তুমি কোথায় করলা? ধরলাম তুমি ধরো এই 20,000 টাকা তুমি তোমার বিজনেস ইনভেস্ট না করে তুমি করলা একটা সেফ ইনভেস্টমেন্ট করলা, যেখান থেকে তোমাকে 5% লাভ দিবে। কি দিবে? 5% লাভ দিবে। সো এই যে তুমি 5% লাভটা পাচ্ছ না, ওই লাভটা না নিয়ে বা ওই বেনিফিট না নিয়ে তুমি তোমার টাকাটা তোমার বিজনেসে ইনভেস্ট করলা। মানে কি? তুমি 5% লাভ কিন্তু পাচ্ছ না। সো লাভ যে পাচ্ছ না, ওই অপরচুনিটি মিস হচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটাকে সুযোগ ব্যয়। কি বলতে পারি? সুযোগ ব্যয়। ওকে, ওই 5% তোমার কি সুযোগ ব্যয়, ঠিক আছে? সো আর ব্যাংক ঋণে প্রত্যেক দেখো এইগুলো সবগুলো মূলধন সংগ্রহের ওয়ে। ধার নেওয়া, ব্যাংক ঋণ নেওয়া, নিজের টাকা নেওয়া, সবগুলো মূলধন সংগ্রহের ওয়ে একটা, রাইট? সো মূলধন সংগ্রহ করতে গিয়ে তোমার যে এক্সপেন্সটা হচ্ছে 10%, তোমার যে 5%, তোমার যে সুযোগ ব্যয় হচ্ছে, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো তোমার কি? এগুলো সবগুলো হলো তোমার মূলধন সংগ্রহের ব্যয়। আর এগুলোকে আমরা কি বলি? বলি মূলধন ব্যয়। কি বলি? মূলধন ব্যয়। তো মূলধন সংগ্রহ করতে গিয়ে আমার যে ব্যয়টা হচ্ছে, এই ব্যয়গুলোকে আমরা কি বলতে পারি? মূলধন ব্যয় বলতে পারি। ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? থাকলে জানাও। ওকে, সো আই হোপ তুমি বুঝতে পারলে মূলধন ব্যয়টা কি অ্যাকচুয়ালি, ওটা তোমরা প্রপারলি বুঝতে পারছো, রাইট? সো নেক্সট টপিকে আমরা যাই। এখন দেখো তুমি বলতে ভাই বুঝলাম যে মূলধন ব্যয় কি, বুঝতাম, বাট মূলধন ব্যয়টা আসলে কেন, মানে আমার মূলধন ব্যয় নির্ণয় কেন করতে হবে? হ্যাঁ, আমরা যেহেতু মূলধন ব্যয় বুঝলাম, সেই অধ্যায় নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো যে মূলধন ব্যয় নির্ণয়। মূলধন ব্যয় নির্ণয়টা ইম্পর্টেন্ট আছে। সো মূলধন ব্যয় আমার কেন নির্ণয় করতে হবে, মানে নির্ণয়ের গুরুত্বটা কি, নির্ণয় করলে আমি কি কি বেনিফিট পেতে পারি? এটা একটা কোয়েশ্চেন, বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যদি যাদের মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আসছে, আই হোপ তোমরা
থিঙ্ক করছে উদ্যায় নিয়ে, সো দ্যাটস ওয়াই তোমার কোয়েশ্চেনটা আসছে। এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। ওকে, সো কথা হলো যে তোমার মূলধন ব্যয় নির্ণয় কেন গুরুত্বপূর্ণ? দুটা কারণে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা কারণ কি, একটা হলো তোমার বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, মানে তোমার একটা কারণ কি, বিনিয়োগ করার সময় তোমার মূলধন ব্যয় বেশ ইম্পর্টেন্ট। এখন তোমরা ভাই এটা কি বললাম, কিছু বুঝলাম না, এটা এক্সপ্লেইন করে দেখাও। ধরো একটা এক্সাম্পল দিল যে একটি প্রতিষ্ঠান কি করলো, ওরা সোনালী ব্যাংক থেকে কি করলো, 18% সুদ হারে 50 লক্ষ টাকা ঋণ নিয়ে একটা কারখানা দিল। মানে একটা বিজনেস, ওরা একটা কারখানা দিবে। এখন কারখানা দিতে গিয়ে ওরা কি করলো, এরা সোনালী ব্যাংক থেকে ঋণ নিল। কি নিল? সোনালী ব্যাংক থেকে ঋণ নিল। এখন সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে সব টাকা সোনালী ব্যাংক থেকে নিয়ে ওরা একটা কারখানা দিল। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সোনালী ব্যাংক থেকে সব টাকা নিয়ে দিল, তো সোনালী ব্যাংককে কি বললো, মানে সোনালী ব্যাংক কি দিতে হবে? সোনালী ব্যাংক বললো ঠিক আছে, আপনাকে সব টাকা দিচ্ছি, বাট আমাকে আপনার 18% সুদ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? 18% সুদ দেওয়া লাগবে, রাইট? ওকে, সো মানে তোমার সুদ হার কত পার্সেন্ট? 18%, রাইট? সো এই যে তুমি 18% তুমি সুদ দিচ্ছ, বাট ইন এগেনস্ট অফ 15 লাখ। ওকে, সো 50 লক্ষ টাকার বিপরীতে তুমি যে 18% তুমি সুদ দিচ্ছ, এটা হইলো কি, এই 18% তোমার মূলধন ব্যয়। এটা খেয়াল করো, টাকা নিছো কে? তুমি নিছো, মানে বিজনেস নিছে। দেখো টাকাটা কে নিছে? ব্যবসা প্রতিষ্ঠান নিছে। কার থেকে নিছে? সোনালী ব্যাংক থেকে নিছে, রাইট? তাহলে নিছে কে? ব্যবসা নিছে। পয়েন্ট, কত টাকা নিছে? 50 লক্ষ টাকা নিছে। আচ্ছা, সো আর টাকা দিছে কে? সোনালী ব্যাংক দিছে। আচ্ছা, সোনালী ব্যাংকে টাকাটা এমনি দিবে? কখনোই না। সোনালী ব্যাংক কখন টাকা দিবে, কেন টাকা দিবে, বিষয়টা খেয়াল করো। সোনালী ব্যাংক 50 লক্ষ টাকা, ওর কোনো প্রয়োজন আছে তোমার এমনি টাকা দেওয়ার? দরকার নেই। বলে ভাই তোমাদের চিনি না, দরকার যাও ভাই। ও তোর কখন টাকা দিবে? ও তোমার বলে ঠিক আছে, আপনি আমাকে 18% সুদ দেন, তাইলে আমি আপনাকে 50 লক্ষ টাকা দিব। পয়েন্ট, ওকে? সো এই যে 18% কারণে 50 লক্ষ টাকা পাচ্ছি। এই 18% কার লাভ? এটা সোনালী ব্যাংকের লাভ। আর এই 18% দিচ্ছে কে? এই 18% এক্সপেন্সে পে করছে কে? এই 18% এক্সপেন্স পে করছে হইলো তোমার ব্যবসা প্রতিষ্ঠান। তোমার ব্যবসা প্রতিষ্ঠান 50 লক্ষ টাকা নেওয়ার কারণে 18% সুদ দিচ্ছে। কাকে দিচ্ছে? সোনালী ব্যাংকে দিচ্ছে। তো লাভটা পাচ্ছে কে? এই আয়টা করতেছে কে? সোনালী ব্যাংক। মানে লাভ হলো সোনালী ব্যাংকের, বাট দিচ্ছে কে? ব্যবসা প্রতিষ্ঠান। খেয়াল করো, দিচ্ছে কে? এটা ব্যবসা প্রতিষ্ঠান টাকাটা পে করতেছে, 18% পে করতেছে। তাহলে যে দিচ্ছ এক্সপেন্স না? এক্সপেন্স কার? এক্সপেন্স সোনালী এই ব্যবসা প্রতিষ্ঠানে। সে ব্যবসা প্রতিষ্ঠান কেন দিচ্ছে? বিকজ ওই মূলধন সংগ্রহ করতে গিয়ে, টাকা সংগ্রহ করতে গিয়ে এটা দেওয়া লাগতেছে ওর। সো এই 18% হইলো তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়। ওকে, বুঝলা? আর 18% সোনালী ব্যাংকের জন্য কি? ইনকাম। সো আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেছি না, সো ব্যবসায়ী প্রতিষ্ঠান পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। সো ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি? এটা হলো মূলধন ব্যয়। সো 18% কি? মূলধন ব্যয়। মানে ওই যে কারখানা দিচ্ছে, ওই কারখানা থেকে অবশ্য ওর যদি প্রফিট হতে হয়, ওর যদি লাভবান হতে হয়, ওর যদি দেওয়ালিয়া না হতে হয়, মানে ওর যদি মার্কেটে টিকে থাকতে হয়, ওর যদি প্রফিটেবল হতে হয়, ওর অবশ্যই যে কারখানা থেকে যেই ইনকামটা করবে, ওটা অবশ্যই 18% থেকে কি হতে হবে? 18% থেকে তোমার বেশি হতে হবে। এখন তোমরা বলতে পারো ভাই 18% থেকে বেশি কেন? দেখো ওই যে কারখানাটা দিল, ওটার ইনকাম যদি 18% থেকে কম হয়, দেখো একটা বিষয় খেয়াল করো, ব্যবসা প্রতিষ্ঠান প্রতি ওর পে করতে হচ্ছে কত টাকা, মানে ওর এক্সপেন্স কত টাকা? ওর এক্সপেন্স হলো 18%, রাইট? ওকে, মানে ওর 18% পে করতে হবে সোনালী ব্যাংকে। বাট ওর ইনকাম এই কারখানা থেকে ওর ইনকাম যদি 18% কম হয়, তাইলে ওই কি এটা পে করতে পারবে? পারবে না। মানে আমি যদি এক্সপ্লেইন করি, ধরো তোমার প্রতি মাসের এক্সপেন্স হইলো 500 টাকা এক্সাম্পল, আর তোমার ইনকাম হইলো 200 টাকা। তাইলে তুমি 500 টাকা এক্সপেন্স করো, ইনকাম করো 200 টাকাতে, তুমি প্রতি মাসে 300 টাকা শর্ট পড়বে না? তোমার 300 টাকা কি শর্ট থাকবে না? সো অ্যাজ সেম এজ দ্যাট, মানে তোমার যদি একটা সুন্দর লাইফ লিড করতে হয়, একটা ভালো থাকতে হয়, অবশ্যই তোমার ইনকামটা 500 টাকার চেয়ে বেশি হতে হবে, এক্সপেন্সের বেশি হইতে হবে। মানে
তোমার সোনালী ব্যাংকে ওরে এই ব্যবসা প্রতিষ্ঠানকে ওই বা ব্যবসা প্রতিষ্ঠান এক্সপেন্স কত পার্সেন্ট, 18%, তাহলে ওই কারখানা থেকে ওর ইনকাম কত হইতে হবে, ওর ইনকাম 18% বেশি হতে হবে। সো এই যে ও একটা কারখানায় ইনভেস্ট করতেছে, বিনিয়োগ করতেছে, এই বিনিয়োগ করতে গিয়ে ওর বুঝতে হচ্ছে না আমার 18% থেকে বেশি ইনকাম করতে হবে টু গেট প্রফিটেড, টু বি প্রফিটেড, রাইট? সো এই যে তোমার 18% থেকে তোমার বেশি ইনকাম করতে হবে, এই স্পেসিফিক ইনফোটা ও পাচ্ছে কেমনি? বিকজ ওই বুঝতে পারছে না ওর মূলধন ব্যয় 18%। ও না জানতো যে না ওর মূলধন ব্যয় 18% কি 19% কি 20% না জানতো, তাদেরকে বুঝতে পারতো যে ওর কত পার্সেন্ট ইনকাম করলে ওই কারখানা থেকে কত পার্সেন্ট ইনকাম করলে ওর প্রফিট হবে, ওই লাভবান হবে, এটাকে বুঝতে পারতো না। মিনস মূলধন ব্যয় জেনে থাকলে, মূলধন নির্ণয় করলে ওই বুঝতে পারবে যে না এই কারখানায় ইনভেস্ট করলে ভালো হবে, এই কারখানায় ইনভেস্ট করলে খারাপ হবে, এটা বুঝতে পারবে। ওকে, ধরো ওই দেখতেছে কি যে ওই মূলধন ব্যয় নির্ণয় করে দেখলো যে তোমার কি যে মূলধন ব্যয় হলো 18%, ঠিক আছে। আর কারখানা থেকে ওই দেখলো যে কারখানা থেকে ম্যাক্সিমাম ইনকাম হতে পারে 10%, তাহলে ও 10% ইনকাম দিয়ে ওকে 18% এক্সপেন্স বিয়ার করতে পারবে, পরিশোধ করতে পারবে না। সো ওই মূলধন ব্যয়টা বের করার কারণে ও বুঝতে পারছে না ঠিক আছে এই ইনভেস্টমেন্টটা ভালো, এই কারখানাটা চালানোটা মানে কারখানাটা কি রান করাটা ভালো হবে, গুড ডিসিশন, বা রান করাটা ব্যাড ডিসিশন, এই বিষয়ে বুঝতে পারবে, তাই না? কোনটা ভালো কোনটা বুঝতে পারবে, বিকজ অফ হোয়াট, বিকজ অফ দিস দ্য ক্যালকুলেশন অফ দ্য কি তোমার মূলধন ব্যয় নির্ণয়, ঠিক আছে। মূলধন ব্যয় নির্ণয় করার কারণে তোমার ও বুঝতে পারতেছে। তো দিস ইজ দ্য পয়েন্ট যে বিনিয়োগ সিদ্ধান্ত, যখন তুমি কোথাও বিনিয়োগ করতে যাচ্ছ ওই বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয় করার সময় তোমার মূলধন ব্যয় অনেক 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো এটা হলো একটা রিজন। ওকে, এটাকে একটা রিজন। আরেকটা হলো তোমার কি মূলধন কাঠামো সংক্রান্ত। অনেক ভাই মূলধন কাঠামোটা কি? ঠিক আছে, মূলধন কাঠামো হলো ধরো তোমার এটা বললাম না তোমার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা তুমি কেমনে নিলা? তুমি করলা কি 1 লক্ষ টাকা তুমি নিলা কি যে কেমনে নিলে তুমি 1 লক্ষ টাকা, তুমি 1 লক্ষ টাকা নিলা হইলো হতে পারে তুমি এই 1 লক্ষ টাকার কেমনে নিলা, তুমি এখান থেকে 15% ঋণ নিলা, 15% ঋণের মাধ্যমে নিলা, হ্যাঁ মানে 50,000 টাকা ঋণ নিলা। ওই যে বললাম না আগে, কি বললাম, এই যে এটা তুমি কি করলে, এটা তুমি 30,000 টাকা কি ধার নিলা, মানে তুমি 30% ধার নিলা, তুমি 15% কি করলা, 15% তুমি কি করলা, তুমি ঋণ নিলা, আর 20% কি করলা, 20% তুমি কি করলা, তুমি নিজের টাকা নিলা। সো এই যে এটা হতে পারতো কি 30%, এটা 50%, 20%, এটা হতে পারতো যে 50% না, তুমি এটা হতে পারতো তুমি 50,000 টাকা নিয়ে এটা তুমি ধরো কি মানে এটা কি ছিল, তুমি লিখি বিষয়টা এখানে যে এটা হতে পারতো তোমার মানে এটা কিরকম ছিল, এখন কি ছিল, এখন হলো 30% ছিল 50% নিজের টাকা ঋণ আর 20% নিজের টাকা। এটা হতে পারতো না এমন যে তুমি ধান নিজের টাকা 20%, আর ঋণ নিলে তুমি 70%, এটা ধরো ধার 70%, হ্যাঁ ঋণ নিলে 10%, হতে পারতো না? তুমি করছো কিনা এগুলো একটাও না, আমি কোন ধার নিব না, আমি ডাইরেক্ট ঋণ নিব, আমি 80% ঋণ নিব, আমি 20% নিজের টাকা দিব, হতে পারতো না? বা তুমি বলতে পারতো যে না যে তুমি 20% তুমি 20% কি করবা, এমন হতে পারতো না যে তুমি 20% কি করবা, 20% তুমি ঋণ নিবা আর তুমি 80% নিজের টাকা 80% টাকা নিজে দিবা। 1 লক্ষ টাকার মধ্যে তুমি 20% নিজে ঋণ নিবা, 80% তোমার নিজে দিবা, হতে পারতো না? অনেক কিছু হতে পারতো। এই যে এতটা বেশি হতে পারে 30%, এটা একরকম মানে 1 লক্ষ টাকা সংগ্রহ করার বিভিন্ন ওয়ে 30, 50, 20, 1 লক্ষ টাকা সংগ্রহ ওয়ে বা 70, 10, 20 বা 80, 20। সো 1 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য যে বিভিন্ন স্ট্রাকচার আছে এটা হলো মূলধন কাঠামো সংক্রান্ত। আমরা কি বলতে পারি, আমরা বলি মূলধন মানে মূলধন সংগ্রহ করার যে বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ওয়েতে আমি যে 1 লক্ষ টাকা সংগ্রহ করতে পারি ওই ওয়েটা আমরা কি ওই ওয়েগুলোকে আমরা বলতে পারি মূলধন কাঠামো। ওকে, সো এই মূলধন কাঠামো সংক্রান্ত বিষয়ে তোমার মূলধন ব্যয় বেশ গুরুত্বপূর্ণ। কারণটা কি, কারণটা হলো তোমার সো মানে এটা হয় কি যে আমরা তখনই আমরা এটা একটা বিষয় খেয়াল করো, প্রতিষ্ঠানকে তোমার প্রতিষ্ঠানকে সর্বনিম্ন এরূপ এটা খেয়াল করো, এরূপ প্রতিটি অনুপাতের মূলধন কাঠামোর খরচ নির্ণয় করতে হয়। মানে ও ঋণ নিলে কত পার্সেন্ট, ওই ধার নিলে কত পার্সেন্ট,
ওর নিজস্ব হইলে কত সুযোগ ব্যয় আছে, বা ওর শুধুমাত্র 80% টাকা ঋণ নিলেও কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, এক্সপেন্স কত, মূলধন ব্যয় কত, বা ওর শুধুমাত্র ধার নিয়েই করলো ওর ব্যয় কত। সো এরকম স্পেসিফিক্যালিও কি প্রত্যেকটার জন্য যেভাবে নিচ্ছে ওই স্পেসিফিক উৎসের জন্য কি করতে হচ্ছে, ওর একটা কাঠামো খরচ আছে, এক্সপেন্স আছে। সো যে বিকল্প, এসব বিকল্প না, এসব বিকল্প না, এইটা একটা বিকল্প, 1 লক্ষ টাকা সংগ্রহ, এটা একটা বিকল্প, হ্যাঁ এটা একটা বিকল্প। সো এরকম অনেক 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 কি আছে বিকল্প, বা এটা একটা বিকল্প। সো এরকম অনেকগুলো বিকল্প আছে, রাইট? সো সেরকম অনেক যেই বিকল্প অনুপাতে কি সর্বনিম্ন হয় সেটাই গ্রহণ করা উচিত। মানে যেই বিকল্পটা নিলে বা যেইভাবে তুই ইনভেস্ট করলে, সরি এই মূলধন সংগ্রহ করলে তোমার এক্সপেন্স মূলধন ব্যয় সবচেয়ে কম হয়, ওটাই তোমার নেওয়া উত্তম। আর এটা তুমি কখন বুঝবে? যখন তুমি বুঝবে যে না এটার মূলধন ব্যয় এত টাকা, এটা মূলধন এত পার্সেন্ট, তুমি বুঝতে পারবা, তখনই বুঝছো। ফর দিস রিজন মূলধন কাঠামো সংগ্রহ করার ক্ষেত্রে তো মানে সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে মূলধন ব্যয় অনেক 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো মূলধন ব্যয় গুরুত্ব আছে, নির্ণয় করতে হবে তোমার। মূলধন ব্যয় নির্ণয় করা ইটস এ বিগ থিং। সো বিকজ এটা বেশি ইম্পর্টেন্ট নির্ণয় করা। সো কেন তুমি নির্ণয় করবা এটা তুমি আসলে বুঝতে পারছো। ওকে, সো এটা দেখো, এটা কেন দেখো, কারণটা হলো কোয়েশ্চেন আসে এখান থেকে। মানে কোয়েশ্চেন করতে পারে বিনিয়োগ সিদ্ধান্ত বিষয়টাকে এক্সপ্লেইন করো, মূলধন কাঠামো এক্সপ্লেইন করো, হ্যাঁ, সো তারপর জোর এক্সপ্লেইন করো, বলতে পারে। সেটা দেখো, সো আশা করি তুমি বুঝতে পারবে, রাইট? এখন অনেক সূত্র দেখি আমরা। দেখো নর্মালি মূলধন সংগ্রহ হয় 3টা ওয়ে এখানে দিছে। কটা ওয়ে? 3টা ওয়ে। একটা হলো তোমার কি, একটা হলো তিনভাবে আমরা মূলধন সংগ্রহ করতে পারি। একটা হলো ঋণ মূলধন, কি একটা ঋণ মূলধন, ওকে। আরেকটা হলো তোমার অগ্রাধিকার ব্যয়, কি একটা কি অগ্রাধিকার ব্যয়। আরেকটা হলো তোমার সাধারণ শেয়ার, কি সাধারণ শেয়ার। এই 3 ভাবে তুমি মেইনলি মূলধন সংগ্রহ করতে পারো। আরেকটা আছে, আসছে 4 ভাবে। আরেকটা হলো তোমার কথা এই সাধারণ, আমি তো বলি সংরক্ষিত মূলধন, এই তো আরেকটা সংরক্ষিত মূলধন। এই 4টা ওয়েতে তুমি কি করতে পারো, এই 4টা ওয়েতে তুমি মূলধন সংগ্রহ করতে পারো। এখন এই 4টা ওয়েতে সংগ্রহ করতে পারো মানে স্পেসিফিক করে দিল এখানে, দেখো 4টা ওয়েতে তুমি করতে পারো মূলধন সংরক্ষণ করতে পারো। ওকে, সো কোয়েশ্চেন হলো এখন যে এই 4টা ওয়েতে যে তুমি মূলধন সংগ্রহ করতে পারো, এই 4টা ওয়েতে কোন ওয়েতে কিরকম, হ্যাঁ, এই যে মানে কোন ওয়েতে কিভাবে ব্যয় নির্ণয় করে। যেমন ঋণ মূলধন, ঠিক আছে, তো ঋণ মূলধনের ক্ষেত্রে তুমি কেমনে ব্যয় নির্ণয় করে? ঋণ মূলধনটা আছে, এই ঋণ মূলধনের ক্ষেত্রে তুমি যখন ঋণ মূলধন নিবা তখন মূলধন ব্যয় কেমনে নির্ণয় করে? এটা কিন্তু এমন না যে মুখে বললাম হয়ে গেল, এটা কিন্তু তোমার একটা ওয়ে আছে, স্পেসিফিক মেথড আছে। ওই মেথডে করলেই তুমি বুঝতে পারছো না এভাবে করে, ঠিক আছে। তো ঋণ মূলধন কেমন করে? দেখো ঋণ মূলধনের মাধ্যমে যখন ঋণের মাধ্যমে যখন মূলধন সংগ্রহ করবা ওটাকে আমরা বলতে পারি ঋণ মূলধন ব্যয়। সো ঋণ মূলধন, সো ঋণের মাধ্যমে নিলে তুমি কেমনে কত টাকা, কত পার্সেন্ট তোমার মূলধন ব্যয়, কত তোমার মূলধন ব্যয়টা কেমনে তুমি নির্ণয় করবা, দেখো কেমনে করবা। সো লাইক দেখো তোমার কর সমান, দেখো সূত্র হইল কর সমন্বয়কৃত মূলধন খরচ সমান কি, সমান হলো কর পূর্ব ব্যয় গুণ 1 - কর হার। তোমাকে কর পূর্ব ব্যয় দিয়ে দিবে, তোমাকে কোয়েশ্চেনের মধ্যে কর হার দিয়ে দিবে। দেখো কি হলো, দেখো কোয়েশ্চেন আমরা দেখি। মুদির দোকানের ঋণ পূর্ব মূলধন ব্যয় 15% কে 30% কর হার দিয়ে সমন্বয় করলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত হবে বলো। কেন করবা? সূত্র কি, কর পূর্ব ঋণ মূলধন ব্যয় মাল্টিপ্লাই 1 - কর হার। আমরা করি এটা, দেখো কর পূর্ব কত পার্সেন্ট বলছে? 15% না? সূত্র কি, কর পূর্ব কর সমন্বয়কৃত মূলধন কর, মানে করের ঋণ নিলে, এটা সূত্র কি, ঋণ নিলে ঋণের মাধ্যমে মূলধন ব্যয় কত, এটা বের করা হয় কি, বের করা হলো সূত্র এটা। আর সূত্রের মধ্যে তোমাকে কি বলে দিবে সব কিছু, যে কর পূর্ব মূলধন ব্যয় কত, 15% না? লিখলাম 15% কেমন লিখে 15, ঠিক আছে, 0.15 মাল্টিপ্লাই, দেখো 1 - কর হার, কর হার হলো 30% না? 30%। সো 1 - মানে 1 - কর হার কত, 30%, 3.0.3 ক্যালকুলেটর নাও, আবার ক্যালকুলেটর নিয়ে মাল্টিপ্লাই করো, দেখো যেটা 15%, সো বলতে পারি 0.15 মাল্টিপ্লাই 1 থেকে 0.30 বাদ দিলে কত হয়, 0.70, ঠিক আছে। সো এটা মাল্টিপ্লাই করো, কত হয় তোমার 10.50। তো মাল্টিপ্লাই করে ক্যালকুলেটর নিয়ে দেখবা 10.50%, সেটা আনসার। সো এটাই হলো তোমার ঋণ মূলধন ব্যয়ের, ঋণ মূলধনের মাধ্যমে সংগ্রহ ব্যয়। সো এরকম বিভিন্ন ওয়ে তোমাকে দিবে, তুমি যে সূত্রে অ্যাপ্লাই করবা মান বের হয়ে যাবে, শেষ। এভাবে কিন্তু কি করে, এভাবে তোমার ঋণ মূলধন ব্যয় করে।
কি করে ঋণ মূলধন ব্যয় বের করা উই, ঠিক আছে, ঋণ মূলধন ব্যয়। ওকে, বুঝতে পারলা? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে এটা তোমরা করো, আশা করি অনেক হেল্প করবে। একটা পার্ট অনেক ইজি কিন্তু কোডিং কিছু। অগ্রাধিকারের মাধ্যমে, অগ্রাধিকার শেয়ার মানে কি আচ্ছা তুমি বুঝছো, অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে তুমি কেমনে, মানে এটা লাইক যে শেয়ার পার্টটা বললে আর ইজি হয়ে যাবে। সো অগ্রাধিকার শেয়ার ব্যয়টা কেন বের করবা, সূত্র খুব ইজি। কি সূত্র? এটা যে ব্যয় কেন বের করবা, অগ্রাধিকারের মাধ্যমে নিলে তুমি শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ বা শেয়ার বিক্রিতে প্রাপ্ত হতো। তোমাকে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে ডেফিনেটলি প্রত্যেকটা ভ্যালু দিয়ে দিবে। তোমাকে বলবে যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত টাকা বলবে, তোমাকে বলবে শেয়ার বিক্রি হতে প্রাপ্ত অর্থ কত। তোমার কাজটা কি? কাজটা হইলো বোঝা যায় না কি দিল, লিখবা খাতায়, নোট ডাউন করবা, লিখবা, দেন সূত্রের মধ্যে সুন্দরভাবে তো লিখে বসবা, আনসার বসাই দিবা, শেষ। ওকে, তোমাকে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত বলবে, তোমাকে শেয়ার বিক্রি হতে প্রাপ্ত হতে কত বলবে, তুমি বসাবা। একটা ম্যাথ আমরা দেখি, সূত্র কি? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ সে প্রাপ্ত। তো কি বললো, একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্য 10% অগ্রাধিকার শেয়ার বাজার নিয়ে শেয়ার বাজার বিক্রি চিন্তা করতেছে, ঠিক আছে। ওদের শেয়ার বিক্রি হতে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করে, মানে শেয়ার বিক্রি হতে প্রাপ্ত হতো কি, তাহলে কত, এটা কত আমরা করি এখানে, কত এটা, কত 820 টাকা না, কত 820 টাকা। ওকে, আর কি বললো, 1000 টাকা লিখিত মূল্যে 10% অগ্রাধিকার শেয়ার বাজারে কি করতে যাচ্ছে ওরা, বিক্রি চিন্তা করতেছে। 10% মানে 1000 টাকা লিখিত মূল্য, একটা শেয়ার দাম যদি 1000 টাকা হয়, ওরা 10% কি বিক্রি করতে যাচ্ছে। 1000 10% কত, 100 টাকা না, 100 না। সো সূত্র কি বলে, যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, মানে ওরা 1000 টাকার একটা শেয়ার কিনে কত টাকা লভ্যাংশ পেতে চায়, 10%। আর 1000 টাকা 10% কত, 100। সো 100 মানে 100 টাকা লিখলাম, শেষ, লভ্যাংশ লিখলাম। আর শেয়ার বিক্রি করে কত টাকা, 820 টাকা। সো মাল্টিপল করলাম, আরে দিলাম, কত আছে দেখো, কত আসছে তোমার, 12.20। কত, 12.20। শেষ। কোডিং কিছু কিন্তু না। সেম মধ্যে সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করলে ব্যয় কেমনে ব্যয় করে, কোয়েশ্চেন বলবে যে সাধারণ শেয়ার ব্যয় ব্যয় করে, মানে ব্যয় নির্ণয় সূত্রগুলো জানলে কিন্তু উদ্দেশ্য সহজ। এগুলোই তোমার কোয়েশ্চেন টাইপ কি, কোয়েশ্চেন টাইপ হলো যে তোমাকে বলবে সাধারণ শেয়ার দিয়ে দিবে, বলবে হ্যাঁ ঠিক আছে এবার ব্যয় করো, নির্ণয় করো। অগ্রাধিকার শেয়ার দিয়ে বলবে না ঠিক আছে অগ্রাধিকার শেয়ার নির্ণয় করো, বলবে ঋণ দিয়ে দিবে, ঋণে ব্যয় করো। মানে তুমি যদি জানো সূত্রটা, যে পড়লাম সূত্র জানো, তোমাদের ইজি হয়ে যাবে বিষয়টা। এমসিকিউ থিওরি যা পড়তে কিন্তু থিওরি, ওগুলো এমসিকিউর জন্য আরো ইজি করে দিবে। সো সূত্রের কাজ কি, সূত্র শিখলে কি হয়, সূত্র শিখলে তুমি ম্যাথটা ইজি হয়ে যায়। ম্যাথ টাইপ মানে কি, কারণ যে 4টা মেথড বলবো, এই 4টা মেথডই ম্যাথ টাইপ, 4টা মেথড সূত্র শিখলেই তোমার শেষ। ওকে, আর থিওরির জন্য কি যা কথা বললাম ওগুলো থিওরি তোমার, ঠিক আছে। সাধারণ শেয়ারে আবার বের করে দুইটা ওয়ে আছে, কি আছে, দুইটা ওয়ে আছে। একটা হলো কি, একটা হলো তোমার শূন্য হার পদ্ধতি। দুইটা ওয়েতে সাধারণ শেয়ার ব্যয় করতে পারে, মানে দুইটা ওয়েতে তোমার সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে পারে। একটা শূন্য হার পদ্ধতি, একটা হলো স্থির হার। একটা কি শূন্য হার, একটা কি একটা স্থির হার। এখন তো কিছু ভাই, শূন্য হার মানে কি, মানে যেই হারে তুমি যদি ব্যয় নির্ণয় করো, মানে যেই হারে কোম্পানি যখন তোমাকে কি করে, সাধারণ শেয়ার মানে কি, যে তোমার কোম্পানি একটা অ্যামাউন্ট অফ পার্সেন্টে তোমাকে দিবে, লাভ তোমাকে দিবে, তাই না, একটা পার্সেন্টের লভ্যাংশ তোমাকে দিবে, রাইট। কোম্পানি সাধারণ শেয়ার মানুষ কেন কিনে, লভ্যাংশ পাওয়ার জন্য। তো সাধারণ শেয়ারের মাধ্যমে কি হয়, যে একটা লভ্যাংশ তোমাকে কোম্পানি দিবে। তো যেই পদ্ধতিতে শেয়ারের মূলধন নির্ণয় করলে তোমার প্রতি বছর যে পদ্ধতি ধরা হয়, মানে শূন্য হার পদ্ধতি ধরা হয়, যে কি তোমার প্রতি বছর সেম লভ্যাংশ দিবে। মানে এই বছর যদি 10% লভ্যাংশ দেয়, তাহলে যতদিন কোম্পানি থাকবে প্রতি বছর 10% দিবে। এটা ধারণা, এই ধারণাকে বলে কি, শূন্য হার বৃদ্ধি পদ্ধতি। স্থির হার মানে কি, এখন তো সব সেম না, এখন কোন সময় 10% দেয়, কোন সময় 20% দিবে, কোন সময় 30% দিবে লভ্যাংশ, কোন সময় 40% দিবে লভ্যাংশ। সো এক বছর একটা। সো যেই পদ্ধতি বিলিভ করে যে না এক বছর একটা লভ্যাংশ দিবে, মানে লভ্যাংশ দেওয়ার হারটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, আগে পরে হতে পারে, কম বেশি হতে পারে, এই পদ্ধতিকে বলবো তখন আমরা স্থির হার বলবো। যেই পদ্ধতিতে লভ্যাংশের প্রদানে এটা আগে পরে হতে পারে, ফ্ল্যাকচুয়েট করতে পারে, আমরা কি বলতে পারি, স্থির হার বলতে পারি। আমরা দেখি, দেখো এখানে কি বললো, সূত্র কি, শূন্য পদ্ধতির সূত্র কি, শূন্য সূত্র হলো তোমার লভ্যাংশ বা শেয়ার মূল্য। শেষ। একটা ম্যাথ দেখি আমরা, যে উদাহরণস্বরূপ একটা কোম্পানি এবছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ, আগামী বছরগুলোতে 10 টাকা হারে লভ্যাংশ কি করবে, দেবে বলে অনুমান করে। মানে
প্রতিটা বছর 10 টাকা হারে 10% কে লভ্যাংশ দিয়ে বলতেছে, রাইট? ঠিক আছে। আর ওকে ওকে, সো সূত্র কি? সূত্র হলো তোমার লভ্যাংশ বা শেয়ারের মূল্য, ঠিক আছে? লভ্যাংশ বা কি? লভ্যাংশ শেয়ারের মূল্য। ওকে, সো আমরা দেখি, সো লভ্যাংশ বা কি? শেয়ারের মূল্য। শেয়ারের মূল্য কত? 110। লভ্যাংশ 10 টাকা বলছে না, 10%। তো কত হয়? 9.909%। মানে এক কথা তোমাকে যদি বলে দেয় যে এখানে বলছে এটা দেখো, তো সেম ম্যাথ। দেখো একটা কোম্পানি তোমার কি 110 টাকা বাজার মূল্য বলেইছে, ঠিক আছে? তোমাকে 10% কি বলছে? লভ্যাংশ দিয়ে বলছে। তোমার কাজ কি? 10% বাকি 100, 9.9009 শেষ। তোমাকে সব তুলে দেওয়া দিয়েছে, তোমার যা সূত্র জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, আনসার বের করতে হবে। তোমার কাজকে কাজ হলো তোমরা কি করবা আজকে? যতগুলো সূত্র এখান দিছি, সূত্র সবগুলা নোট করবা। কি করবা? সূত্রগুলো কি করবা? নোট করবে, স্ক্রিনশট নিবা, সূত্রগুলো লিখবা, শূন্যহার পদ্ধতি সূত্র কি, ইস্তেহারের সূত্র কি লিখবা, এগুলো প্র্যাকটিস করবা। এখানে এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর ইস্তেহার। ইস্তেহার কেমনে করে? মানে যেখানে চেঞ্জ হয়, ঠিক আছে? সূত্র কি? সূত্র হলো তোমার এটা হলো সূত্র, ইস্তেহারের সূত্র। ইস্তেহার লভ্যাংশ বা শেয়ার মূল্য যোগ বৃদ্ধি হার। লভ্যাংশ এটা মানে কি? এই পার্টটা মানে কি? এটা হলো লভ্যাংশ 1, 0 বৃদ্ধি হার। লভ্যাংশ কেন বের করে? এই পার্ট কেন বের করে? এটা হলো তোমার লভ্যাংশ গুণ বৃদ্ধি হার, ঠিক আছে? এটা কেন? এটা হলো লভ্যাংশ বৃদ্ধি হার। শেয়ার মূল্য তো আছেই, আর বৃদ্ধি হার আছে। এটা কোয়েশ্চেন দেখো, এটা হলো সূত্র, এটা সূত্র, এটা হলো মেন সূত্র। আর লভ্যাংশ ভাঙছে, লভ্যাংশ ভাঙলে কি হয়? লভ্যাংশ 0, লভ্যাংশ বৃদ্ধি হার। কেন? দেখো একটা কোয়েশ্চেন দেখো, এটা কোম্পানি সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করতে চায়, করে লিছে সাধারণ শেয়ার মূল্যের ব্যয় নির্ণয় করতে চায়। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 150 টাকা। পেলাম না? শেয়ারের মূল্য পেলাম না? পেয়ে গেলাম। করে এটা পেলাম, মূল্য দেখলাম। কোম্পানির সদ্য সমাপ্ত বছর প্রতিটি শেয়ারে 15,000 টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যন্ত দেখা যায় 5% করে বৃদ্ধি পাচ্ছে। কত? 5% বৃদ্ধি পায়। কোম্পানি ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা কি জানি? আমরা জানি তোমার সেম ওয়েতে প্রথম কাজ কি? প্রথম কাজ করে শেয়ারের মূল্য লিখলাম, 150 লিখলাম। কত পার্সেন্ট? 15%। তো আমরা এটা মানে কি? এটা মানে কি? লভ্যাংশ 0, 1 বৃদ্ধি হার কত? 15%, 0.1015 ইন্টু 1 প্লাস বৃদ্ধি কত করে? 5%, 0.05, ঠিক আছে? আর তারপর কি? যোগ বৃদ্ধি হার। এটা কি? যোগ বৃদ্ধি হার। যোগ আবার কি? ঠিক আছে? বের করো তোমরা, এটা সূত্র বের করো। ওকে, করলে কি হয়ে যাবে? এটা দেখো, 15% তো 0.15, 1 প্লাস এটা 150 বৃদ্ধি হার করলাম, আর বের করলাম কত? 15.5%, 15.5%। সো এটা ইস্তেহার বৃদ্ধি করা ওয়ে। তো তুমি পারবে না করতে, ইজি না? সো দিস ইজ দ্য ওয়ে, ঠিক আছে? সো এটাই হলো সংরক্ষিত আয়। কি সংরক্ষিত আয় মানে কি? অনেক কোয়েশ্চেন করে ভাই। সংরক্ষিত আয় মানে হলো যে তোমার লাভের, তোমার প্রতি বছর লাভ হওয়ার পরে লাভের যে স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি তুমি আলাদা করে জমা রাখতেছো। মানে কি? তোমার আয়ের, তোরা 5 লক্ষ টাকা আয় হলো, তোমার কত টাকা হলো? আয় হলো 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার মধ্যে তোমার কি হলো? আয় হলো। তুমি করলা কি? 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা তুমি নাই করে রাখলা, মানে 1 লক্ষ টাকা তুমি সংরক্ষণ করে রাখলা, জমায় রাখলা। সংরক্ষণ করে রাখলা না, এটা কোনো সময় অন্য কোনো ইউজ করবো আমি। মানে 1 লক্ষ টাকা কোনো কাজই করলাম না, এটা একদম সেফলি ডিপোজিট করে রাখলা বা জমা রাখলা, ঠিক আছে? এটা কোনো ইউজ করবাই না। এখন কোনো সময় যদি কোম্পানি বিপদ হয় 1 লক্ষ টাকা ইউজ করবে, এমন উদ্দেশ্য থেকে তুমি 1 লক্ষ আলাদা করে রাখলা, মানে সংরক্ষণ করে রাখলা। এটা কি বলে? যে আয়টা সংরক্ষণ করে রাখতেছি, জমিয়ে রাখতেছি, আলাদা করে রাখতেছি, কারণ বলতে পারি সংরক্ষিত আয়। আর এই আয় একটা ব্যয় আছে। কি আয়? এটা হলো সুযোগ ব্যয়। কি ব্যয় আছে? এটাকে কি ব্যয় বলে? সুযোগ ব্যয় বলে। কি ব্যয় বলে? সুযোগ ব্যয়। এখন ভাই সুযোগ ব্যয় কি? যে এই যে 1 লক্ষ টাকা তুমি যে আলাদা করে রাখতেছো, তুমি যদি এই 1 লক্ষ টাকা আলাদা করে না রাখতা, তাহলে কি 1 লক্ষ টাকা অন্য কোথাও ইনভেস্ট করলে ওখান থেকে আয় হতো না? তাহলে তুমি যে আলাদা করে রাখার কারণে ওই আয়টা তুমি পাচ্ছ না। আয়টা করতেছো, তুমি করতেছো না। এই যে আয় যে তোমার হচ্ছে না, এই আয় না হওয়াটাই তোমার কি? যে এই 1 লক্ষ টাকা জমা রাখার কারণে তোমার যে আয়টা হচ্ছে না, তুমি যে ওই সুযোগ তুমি মিস করতেছো, ওটাকে কি বলি আমরা? সুযোগ ব্যয় বলি। ওকে, যেটা তুমি মিস করতেছো সেটা আমরা সুযোগ বলতে পারি। সো দিস ইজ দ্য পয়েন্ট।
তুমি সংরক্ষিত আয়ের একটা ব্যয় আছে, এটা ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য কি সংরক্ষিত আয়ের একটা ব্যয় আছে, এটা কোন ধরনের ব্যয়? সুযোগ ব্যয়। ওকে ওকে ফাইন। সো এটাই হলো কথা, এটা হলো মেইন পয়েন্ট। তো আমরা কি শিখলাম? যা শিখলাম এখন ধরে এটা হোমওয়ার্ক থাকবে তোমার জন্য। অনেকগুলো ম্যাথ আমরা করছি, একটা হোমওয়ার্ক তোমাকে দেয় আমি, তোমরা আরে গট মূলধন ব্যয় একটা ম্যাথ আমরা তোমাদের হোমওয়ার্ক দেই। এটা প্রিয়ন্তী টেক্সটাইল, এটা হোমওয়ার্ক থাকবে তোমার জন্য, এটা তোমরা করবা। ওকে এটা থাকবে। ওকে আর এগুলো থাকবে তোমার কোয়েশ্চেন, যে মূলধন ব্যয় যা বললাম আমরা, মূলধন ব্যয় কি থিওরি কোয়েশ্চেন। আমরা তোমাদের ম্যাথ করেছি, ম্যাথ যা করেছি, ম্যাথ টাইপ কি, ম্যাথ টাইপ হলো 4টা টাইপ, 4টা ওয়ে বললাম, এগুলো হলো ম্যাথ টাইপ। ঋণ মূলধন, হ্যাঁ ঋণ মূলধন বলছি তোমাকে, তোমাকে তোমাকে বলছি যে কি, তোমাকে বলছি কি বলছে যে ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, সংরক্ষিত ব্যয়, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হলো তোমার ম্যাথ টাইপ। ওই সূত্র শিখবা, ওখান থেকে কোয়েশ্চেন আসবে, সেগুলো ম্যাথ টাইপ। ম্যাথ যদি কোয়েশ্চেন করে এগুলো করবে। আর থিওরি কি, এগুলো লিখতে পারো। ঋণ মূলধন কি কাম্য, যেহেতু বলছি ওই যে কাঠামোগুলা, মূলধনের মিশ্রণ বলছি, কাঠামো প্র্যাকটিস করবা। কর্মনিকৃত সূত্র কি, সংরক্ষিত ব্যয়টা কি, যে বললাম কিছুক্ষণ আগে, সেগুলো থিওরি প্র্যাকটিস করবা। আর হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক তোমার গ্রুপ পোস্ট করবা। এমন না যে তুমি ভাই রেকর্ডিং ক্লাস হোমওয়ার্ক কি দিলেন করবো না, এমন না, করবা, গ্রুপে পোস্ট করবা। নিজের আইডি গোপন রাখতে তুমি আইডি পোস্ট করতে পারো, বাট আমরা দেখবো এগুলো। তুমি ক্লাস আজকে ক্লাসটা কি করবা, ক্লাসটা আজকে প্রথমে ক্লাস ছিল, ক্লাস এটা ইনস্ট্রাক্টর আমার নাম দিয়ে দিবা, দেন পোস্টটা করবা। পোস্টটা করে আমরা দেখবো যে তুমি কোথায় ঠিক করছো, ভুল করছো, একটা তোমাকে আমরা ফিডব্যাক দিব, এটা অবশ্যই থাকবে। ওকে সো এটাই। তো তারপর হলো তোমার কি এটা করবা তোমরা। আর একটা এমসিকিউ দেখো, আমরা এমসিকিউ দেখি, দেখো এলো এমসিকিউ যে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ী কি বলে, কি বলে কাইন্ড অফ ব্যবসায়ী মূলধন ব্যয় বলতে পারে আমরা, ঠিক আছে। তারপর মানে কাইন্ড অফ হলে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তুমি এমসিকিউ দেখবা, যাই পড়তেছি আমরা এমসিকিউ তোমরা দেখবা, বেশ ইম্পর্টেন্ট। দেখো কর সমানুপাতিক মূলধন ব্যয় করতে বলছে না, আমরা করছি না। ওকে আমরা দেখো সব নামে অগ্রাধিকার শেয়ারে বলছে, মূলধন ব্যয় কত দেখছি আমরা। সো ওভারঅল আমরা যাই করছি এমসিকিউ এগুলো আসছে, এতক্ষণ যা শিখলাম আমরা, এতক্ষণ যা শিখলাম, যে থিওরি শিখলাম, যেই ম্যাথ করলাম, যে এমসিকিউ দেখাইলাম, যেই তোমাকে থিওরি দেখাইলাম, যেই বেসিক ডিসকাশন আমরা করছি, যে ইনডেপথ করছি, সব কিছু কিন্তু কি এদের কথাবার্তা ক্লাস প্রথম থেকে করো। মূলধন ব্যয় বলে এগুলোই মূলধন ব্যয়, মূলধন বলে এগুলাই, মানে একটা কোম্পানি যে মূলধন যা বলছে যে তোমার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার জন্য যেই সংগ্রহ করার ফলে যে ব্যয়টা হচ্ছে ওটা মূলধন ব্যয়। সো বেসিক্যালি এটাই। সো এতক্ষণ যাই করছি ওখান থেকে কোয়েশ্চেন আসবে, যে কোয়েশ্চেন আসে। আর টপিকটা, এই টপিক নিয়ে বেসিক ডিসকাশনকে এটাই, এতক্ষণ যাই করলাম ওটাই বেসিক ডিসকাশন, ওটাই ফাউন্ডেশন ক্লাসের মেইন গোল। তোমার ফাউন্ডেশনটাকে ফিক্স করবে। এখন যেখানে উত্তরে তুমি ইন্টারমিডিয়েট পড়বা অনেক ইজি হয়ে যায় তোমার জন্য, ঠিক আছে, তুমি অনেক সেম পাবা, অনেক ইজি হয়ে যাবে। সো আই হোপ ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর ইউর পেশেন্স। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।